হ্যালো, আজকে ২৭শে নভেম্বর ২০২৪ সাল, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। গত ২ দিনে বাংলাদেশে, ২ দিন না, গত ৪ দিনে বাংলাদেশে অনেক কিছুই ঘটল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের ১০০ দিন পার হলো। ১০০ দিন পার হওয়ার পরে আমরা ঘটনাবহুল কয়েকটি দিন দেখলাম। সে কয়েকটি দিনের মধ্যে আমরা দেখলাম কয়েকটি কলেজে ছাত্রদের মধ্যে মারামারি এবং বিভিন্ন ভাঙচুর, লুটপাট। তারপরে আমরা দেখলাম অবাক বিষয়, ঢাকা অভিমুখে ১ লাখ টাকা করে লোন পাওয়ার আশায় মানুষের বাস করে করে যাত্রা। এবং দেখলাম রংপুরে সনাতন সম্প্রদায়ের একটি সভা, এবং সেই সভাকে কেন্দ্র করে চিন্ময় দাস ওনাকে ঢাকায় অ্যারেস্ট করা হলো। এরপরে আমরা দেখলাম ওনার জামিন হলো না। তারপরে দেখলাম চট্টগ্রামের মধ্যে আদালত প্রাঙ্গণে অনেক আন্দোলন সংগ্রাম, মসজিদে ভাঙচুর, হামলা পাল্টা হামলায় একজন আইনজীবীর মৃত্যু বা হত্যা। সবকিছু দেখেই আমি আমার কয়েকটি ভিডিও করেছি। সেই ভিডিওর মধ্যে আমি ছাত্রদের আন্দোলন নিয়ে বলেছি যে ছাত্র অর্থ, শিক্ষকের অর্থ, কলেজের অর্থ, বিশ্ববিদ্যালয়ের অর্থ আমরা আবার নতুন করে আমাদের প্রজন্মকে শেখানো উচিত। এবং আমি বলেছি যে ছাত্রদের আন্দোলন হতে পারে, কিন্তু তাই বলে আমরা যে উল্লাস দেখলাম গত কয়েকদিন, তা আমাদের আসলে চিন্তিত করেছে, ভাবিত করেছে। এই সব কিছু বিষয়ে যখন কয়েকটি ভিডিও দিচ্ছি, তখন আবার ভিডিও করার সময়ও মনের মধ্যে সংখ্যা জাগে। কারণ যে অবস্থা এখন যাচ্ছে, নিজের মান সম্মান, আত্মসম্মান নিয়ে চলায় মনে হচ্ছে মুখ্য এবং কথা না বলা। যেহেতু আমরা লেখক, প্রাবন্ধিক, আমরা প্রবন্ধ না লেখে, না বলে থাকাটা সমীচীন মনে করি না। তাই অনেকটা রাগঢাক করেই গত কয়েকদিন ধরেই বিভিন্ন আমার ইউটিউব ভিডিওতে আমি বলেছি, আমি আলোচনা করেছি আওয়ামী লীগের সেকুলারিজম, আওয়ামী লীগের রাজনীতি, সাম্প্রদায়িক সংখ্যালঘুদের উপর বিভিন্ন হওয়া নির্যাতন। আমি বলেছি ছাত্রদের বিষয়, আমি তুলে ধরেছি বাংলাদেশের অর্থনীতির আজ যে দিন দিন করুণ দশা যাচ্ছে তার বিষয়ে। আজকে যে বিষয়টা থাম্বনেলে লিখেছি তা হচ্ছে স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসাধারণ আবেগময় কথামালা, যেন আমার মনের কথারই অভিব্যক্তি। আজকে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে উনি ৯০-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপির মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাধারণ কিছু কথা বলেছেন এবং ওনার কথা বলার সময় ওনার যেভাবে গলা ধরে আসছিল, ওনার যেভাবে বলছিলেন, আসলে এটা সকল শিক্ষিত, বিবেকবান এবং নিরপেক্ষ সব মানুষেরই হৃদয় ছুঁয়ে গেছে। আসলে আমরা দেখি উনি ওনার কয়েকটি পয়েন্ট আমরা একটু বলি। যেমন উনি বলেছে যে এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না। যত বড় বড় কথাই বলি, যত লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা কখনোই সেটা ঠিক করতে পারবো না। উনি বর্তমান যে বিভেদ চলছে, উনি বলছেন যে ওনার অসাধারণ যে কথাটা আমার খুব ভালো লেগেছে, যেন আমার মনের কথাই উনি বলেছে যে আমি তো জেল খেটেছি, হয়তো ভবিষ্যতে আরো জেল খাটবো, হয়তো আক্রান্ত হতে পারি, কিন্তু কিছু কথা তো বলতেই হবে। ওনার একটি কথা যেটা সবে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমরা তো একটা সুযোগ পেয়েছিলাম সবাই মিলে একটি সুন্দর দেশ গঠনের জন্য, কিন্তু 100 দিনের পরেই আমাদের যার যার মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে। সেই প্রসঙ্গে উনি বলছেন যে আমাদের যে মুখোশ উন্মোচিত হয়ে চেহারা উন্মোচিত হয়ে পড়েছে, সেই প্রসঙ্গে উনি বলছেন, উনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই চেহারা নিয়ে কোনো দিনেই সাফল্য অর্জন করা যায় না। যত বড় বড় কথা বলি, যত লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। এবং তিনি বাক স্বাধীনতার বিষয়ে বলেছেন। উনি বলেছেন ওনার দীর্ঘ সংগ্রাম, 15 বছর ধরে জেল জুলুম, যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রাম হচ্ছে বাক স্বাধীনতার জন্য। এবং উনি এটাও বলেছেন, আমার মত, আপনার মত আমার পছন্দ না হতে পারে, কিন্তু আপনার মতকে প্রকাশ করতে দেওয়াই আমার দায়িত্ব। অসাধারণ একটি কথা। সেই প্রসঙ্গে উনি বলেছেন যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো 2024 5 আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। সেই বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভিতর দিয়ে, কিন্তু তার ফল কি বাংলাদেশে? তার ফল কি এই বাংলাদেশে? 3 মাস হয়নি, এখনই রাস্তার লড়াই শুরু হয়েছে। একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ হচ্ছে। এবং উনি ডেইলি স্টার এবং প্রথম আলোর যে আক্রান্ত হয়েছে তার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। এবং যে বা যাহারা বাহিরের থেকে কিছু ইউটিউবারও যাদের লক্ষ কোটি ফলোয়ার, যারা কথায় কথায় বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়, কথায় কথায় এটা ওটা জ্বালিয়ে দিতে চায়, কথায় কথায় যে কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, তারা বুঝতে পারছে না, তারা জানতে বা অজান্তে একটা বিশাল এক বিভেদের সৃষ্টি করছে। তাদের কথাগুলো সম্মান করে যারা তাদের অনুসারী শুনছে, তাদের মধ্যে কিছু আবেগ তাড়িত মানুষ যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তাতে আসলে আমাদের বিভাজনের রাজনীতি উন্মোচিত হচ্ছে। হয় তারা কোনো এজেন্ডা নিয়ে আগাচ্ছে, অথবা বলতে হয় যে তারা না বুঝেই একটি বিভাজনের সৃষ্টি করছে। যে সুর আমরা দেখতে পাই, যে কথার প্রতিধ্বনি, এই যে কথার প্রতিধ্বনি যেন স্যার ফখরুল ইসলাম আলমগীরের কথায়, উনিও সেটাও বলেছেন যে এই উন্মাদনা যারা সৃষ্টি করছেন, উনি বলছেন কি উন্মাদনা, কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই,
পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ীর কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না। স্যার ফখরুল আলমগীর দুঃখ প্রকাশ করে, হতাশা প্রকাশ করে বলেছেন, দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন। আজ গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি আরো বলেন, আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, আমি কারো নাম বলতে চাই না। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলেছে, অনেকের দিকে ঠেলেছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো ইচ্ছা করে আজকে তুলে ধরলাম। অসাধারণ বক্তব্য স্যার, আপনাকে স্যালিউট। আমরা গত কিছুদিন যাবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমানের কিছু বক্তব্য আমরা শুনছিলাম। সে বক্তব্যগুলো আমি এর আগেও বলেছি যে তারেক রহমান এখন যে বক্তৃতা দিচ্ছে, ওনার বয়স হয়েছে 17 বছর ক্ষমতার বাহিরে, এই 17 বছর ওনাকে পরিণত করেছে। বেসিক্যালি শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া আসলে একজন খুবই দক্ষ রাজনীতিবিদ। তিনি রাজনীতিটা অনেক চড়াই উতরাই পেরিয়ে শিখেছেন এবং ওনার যে আদর্শ তা ওনার সন্তানের মধ্যে প্রতিফলিত হয়েছে। উনি অনেক কিছু হারিয়েছেন, ওনার স্মৃতি বিজড়িত বাসা হারিয়েছেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনা ওনার বাসস্থান স্মৃতি বিজড়িত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সে স্মৃতি বিজড়িত বাসস্থান কেড়ে নিয়ে ওনাকে এক বস্ত্রে সেই বাসস্থান থেকে বিতাড়িত করেছিল। উনি ওনার সন্তানকে হারিয়েছেন। একজন সন্তানহারা মা, একজন বাস্তুচ্যুত মায়ের যে কষ্ট, যে দুঃখ, সেই দুঃখ এবং কষ্টকে লালন করে, ধারণ করে আসলে শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরিণত হয়েছে যে আদর্শ উনি দিয়ে গেছেন ওনার সন্তান তারেক জিয়ার মাঝে। পাশাপাশি তারেক জিয়ার সহধর্মিণী, অসম্ভব মেধাবী, আমি এর আগেও কয়েকবার বলেছি, ডক্টর জুবেদা রহমানের যে বক্তব্যগুলো আমি তার ফেসবুকে গ্রুপে দেখছি, অসাধারণ বক্তব্য। সুতরাং আজকে স্যার ফখরুল আলমগীর, স্যার তারেক রহমান এবং শ্রদ্ধেয় ডক্টর জুবেদা রহমানের যে কথাগুলো আমরা শুনছি, তাতে আমরা অনুপ্রাণিত হই। আমরা আশায় বুক বাঁধি, হয়তো ভবিষ্যতে আমাদের রাজনীতি একটি সুন্দর পর্যায়ে পৌঁছাবে। বিএনপি মহাসচিব ফখরুল আলমগীর আরো বলেন, আমি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই তার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটি আমার বিশ্বাস, আস্থা। তিনি বলেন, গণতন্ত্র মানেটা কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব, এটাই গণতন্ত্র। অসাধারণ একটি কথা। আমি বারবার বলেছি, স্বৈরাচারী শেখ হাসিনা বিদায়ের পরে বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির গভীর ষড়যন্ত্র নীল নকশা চলছে। এই সাম্প্রদায়িক ঘটনার সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবার একটি পায়তারা হচ্ছে। তার একটি উদাহরণ হল ভারত মার্কিন বংশোদ্ভূত ভরত বড়াই, যিনি ট্রাম্প প্রশাসনকে, যিনি ক্ষমতা নিতে যাচ্ছেন, উনি তাকে আহ্বান জানাতে চাচ্ছেন যে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হোক।
এবং আমি বারবার এই প্রসঙ্গ সেনাবাহিনীর প্রধান স্যার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমি কারোর নাম বলতে চাই না, কিন্তু এই বক্তব্যের আগে যে বা যাহারা আমেরিকা গেছে বাংলাদেশ থেকে, সেখানে বিভিন্ন সভা সমাবেশ করেছে, সেই সভা সমাবেশের মধ্যে আমরা এই ভারতীয় মার্কিন বংশোদ্ভূত সবাইকে দেখতে পাই। এবং তার কয়েকদিন পরেই ভারত বড়াই পিটিআইকে এই সংবাদ দেয় এবং বলছে তারা স্ট্রংলি লবি করছে। পাশাপাশি চিন্ময় দাস, ওনাকে অ্যারেস্ট করার পরে ভারতের কলকাতা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু, উনি অনেক তোড়জোড় করছে। আজকে উনি বলছে বাংলাদেশের হাই কমিশন ঘেরাও করবে। উনি বলছেন যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে বঙ্গা বা পেট্রোপোলের সেখানে অবরোধ করা হবে, যাতে বিষয়টাও আমাদের বাংলাদেশ সরকারকে নজরে আনা উচিত। আমি তার জন্য স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা সবাইকে আহ্বান করব যে আমাদের এখন বিকল্প বাজার খোঁজার সময় এসছে। কারণ তারা আমাদেরকে পণ্য দেয়, তারা যেন এই পণ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করে, তখন আমাদের উচিত তাদের থেকে পণ্য আমদানি না করে বিকল্প বাজার খুঁজে নেওয়া। কারণ ভারত আমাদেরকে দাম দেয় না, ভারত আমাদেরকে স্বল্প মূল্যে। সুতরাং ভারত থেকে যদি আমাকে অর্থ দিয়ে পণ্য আনতে হয়, তাহলে সেই পণ্য আমাদের উচিত বিকল্প বাজার খুঁজে নেওয়া। কারণ শুভেন্দু অধিকারীর যে কথাটা, বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে কথাগুলো আমরা দেখছি, এবং ভারতের সমস্ত সংবাদ মাধ্যমে উঠে পড়ে লিখেছে এই একটি প্রসঙ্গকে, যে বাংলাদেশের খাদ্য ঘাটতির সৃষ্টি করা। পাশাপাশি বাংলাদেশে এবং দ্য মিন্টে প্রকাশ করেছে গত কিছুদিন যাবত যে ভারতের গার্মেন্টসের $1 বিলিয়ন আয় বেড়ে গেছে। যে বাংলাদেশকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে। সুতরাং কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, কারা এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কারা বিভিন্ন কলেজের কোমলমতি ছাত্রদের উত্তেজিত করে তাদেরকে পরস্পরের মুখোমুখি করে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা যে এক হয়ে গিয়েছিল সেই ছাত্রদের ঐক্যের মধ্যে ফাটল ধরাচ্ছে, সেটাও আমাদের গভীরভাবে দেখা দরকার। সুতরাং আমি বাংলাদেশের সকল বিবেকবান নাগরিক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের অহংকার আমাদের সেনাবাহিনী এবং শ্রদ্ধেয় স্যার ডক্টর ওয়াকার, শ্রদ্ধেয় স্যার ওয়াকার এবং প্রশাসন, গোয়েন্দা সকলকে আহ্বান করব যে যে ধরনের প্রপাগান্ডা চলছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা শুরু হয়েছে, তার জন্য যে বা যাহারা জড়িত তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হোক। আরেকটি বিষয়, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ফরেন অ্যাফেয়ার্স দেখে
মিস্টার মুখার্জি উনি তুলসী গ্যাবার্টকে চিন্ময় দাসের অ্যারেস্ট নিয়ে তুলসী গ্যাবার্টকে একটি বিশাল পত্র লিখেছেন। সেটাও আমাদের নজরে আসা উচিত, কারণ তুলসী গ্যাবার্ট হচ্ছে এবারে প্রথম হিন্দু যিনি গোয়েন্দাদের প্রধান হতে যাচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। এবং তুলসী গ্যাবার্ট ইসকনকে খুব সমর্থন করে এবং তিনি গীতার উপরে হাত রেখে শপথ নিয়েছেন উনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে টুইট এবং ভিডিও বার্তা এর আগে দিয়েছে। উনি 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া সকল হামলার উনি তীব্র নিন্দা জানিয়েছেন। সুতরাং সে তুলসী গ্যাবার্টকে পশ্চিমবঙ্গের মিস্টার মুখার্জি যে চিঠি দিয়েছেন তা অবশ্যই একটি গভীর ষড়যন্ত্রের অংশ। অর্থাৎ ভারতীয় মিডিয়া, ভারতের বিভিন্ন রাজনীতি দল, বিজেপি, তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া বিভিন্ন বিষয়কে সামনে এনে তাদের দেশের রাজনীতির ফায়দা লুটার চেষ্টা করছে। পাশাপাশি বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রে পরিণত করার এবং বাংলাদেশে একটি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার পায়তারা করছে। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত যে ভারতীয় যে মিডিয়া পালিত হয় সেগুলো অতি সত্বর বন্ধ করে দেওয়া। কারণ মিডিয়ার বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যেগুলো বাংলাদেশে প্রচারিত হচ্ছে সেই টিভি চ্যানেলগুলো অতি সত্বর বন্ধ করে দেওয়া উচিত, যাতে প্রোপাগান্ডা মেশিন বাংলাদেশে খুব বেশি কার্যকর হতে না পারে। সবথেকে বেশি প্রয়োজন বাংলাদেশে আপাময় দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসন সবার উচিত ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করা।